ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে যে ক্লাসটি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে ইংরেজি গ্রামারের উপর। আমরা ইংরেজি গ্রামার, অনেকের কাছেই ইংরেজি গ্রামারটা কঠিন মনে হয়, বা ইংরেজি গ্রামার স্যারদের কাছে পড়ার পরও মনে হয় যে না, আমরা ইংরেজি গ্রামারে হয়তো আমরা পারতেছি না, বা অনেক দুর্বল, বা কোনো একটা প্রবলেম আমরা সলভ করতে পারতেছি না। যে কোনো একটা ইংরেজি টপিকস নিয়ে পড়া শুরু করলেই মনে হয় যে না, এটা আমার মাথায় ঢুকতেছে না। অ্যাকচুয়ালি আমাদের ইংরেজির প্রবলেমটা কোথায়? আমরা আসলে কি বুঝি না, বা আমাদের কোথা থেকে কিভাবে পড়লে আমরা ওই না বোঝা জিনিসটা বুঝতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটি আমি নিব। তো আজকের ক্লাসে 5টি কৌশল আমি দেখাবো, বা বলতে পারো যে ইংলিশ গ্রামারের প্রাথমিক ধাপ। এই প্রাথমিক বিষয়গুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি আমরা পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইংরেজিতে আর কোনো প্রবলেম থাকবে না। ইংলিশ গ্রামারটা আমরা ভালো করে বুঝতে পারবো, এবং আমরা যে টপিক্সই আমরা ইংলিশের যে টপিক্সই আমরা পড়ি না কেন, ওই টপিক্সটা আমাদের মাথায় দীর্ঘস্থায়ী থাকবে। তাহলে আমরা চলো দেখি যে আমাদের কিভাবে ইংরেজিটা আসলে পড়া উচিত। এবং ইংরেজি গ্রামার শুরু করার আগে, অর্থাৎ যে কোনো একটা ইংলিশের গ্রামারের যে কোনো একটা টপিক, সেটা রাইট ফর্ম ভার্ব হোক, সেটা চেঞ্জিং সেন্টেন্স হোক, সেটা ন্যারেশন হোক, সেটা আর্টিকেলস হোক, যে কোনো টপিকস পড়া শুরু করার আগে আমাদের কোন বিষয়গুলো ভালোভাবে আমাদের দক্ষতা অর্জন করে নিতে হয়, তাহলেই আমরা ইংরেজিতে ভালো করতে পারবো। সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। চলো দেখি প্রাথমিক ধাপগুলো কি কি রয়েছে। তো আমি এখানে লিখে রেখেছি যে গ্রামার শেখার প্রাথমিক ধাপ। সর্বপ্রথম আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটার নাম হচ্ছে ভোকাবুলারি। দ্বিতীয়ত আমাদের যেটা পড়তে হবে সেটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। তৃতীয়ত আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সেন্টেন্স। এবং তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। এরপরে আমাদের পড়তে হবে টেন্স। এই 5টি বিষয় যদি আমরা গ্রামার শেখার আগে ভালো মতো নিজেরা জেনে নিতে পারি, তাহলে অবশ্যই আমরা গ্রামারে ভালো করব। তো আমাদের চলো দেরি না করে আমরা শুরু করি। সর্বপ্রথম যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ভোকাবুলারি। এই ভোকাবুলারিটা আমরা কিভাবে শুরু করতে পারি এবং কোথা থেকে এই ভোকাবুলারিটা শুরু করব, ভোকাবুলারিটা আমরা কিভাবে জানব? আমাদের সামনে এই 5টি বিষয়। তাহলে প্রথমে আমরা তাহলে বলতে পারি যে ভোকাবুলারি পড়তেছি। ভোকাবুলারি, আচ্ছা, ভোকাবুলারি কি? ভোকাবুলারি হচ্ছে শব্দকোষ, অর্থাৎ ইংরেজির শব্দগুলো ভালো মতো জানতে হবে। হ্যাঁ, এটা অনেকভাবে বলতে পারো যে পার্ট অফ স্পিচেরই কিন্তু একটা পার্ট রয়েছে, তার নাম হচ্ছে ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলোকে ভালো করে জানতে হবে। তাহলে এই ভার্বগুলোই হচ্ছে মূলত আমাদের ভোকাবুলারি যেটা রয়েছে, এটা মূলত ভার্ব নিয়েই বেশিরভাগ আলোচনা করে। তো আমরা ভার্বটা ভালো মতো আগে জানবো। তো সাধারণত ভার্বের 3টা রূপ রয়েছে। এই ভোকাবুলারি যেটা, সাধারণত এই ভার্ব এর 3টি রূপ। ভার্বের 3টি রূপ। এর একটি হচ্ছে আমরা যেটাকে V1 বলি, আরেকটি হচ্ছে V2, আরেকটি হচ্ছে V3। অর্থাৎ এই V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা এই 3টা রূপ যখন আমরা ভোকাবুলারি পড়ব, তখন যে বই থেকে আমরা ভোকাবুলারি পড়ি না কেন, সেই বই থেকে আমরা ভার্বের এই 3টি রূপ একসঙ্গে পড়ে নিব। ঠিক আছে? তো সর্বপ্রথম যে কোনো ওয়ার্ড তুমি পড়ো না কেন, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা জন্মের পর থেকে বাংলাই শিখেছি, তার মানে আমরা বাংলাটা ভালো বলতে পারি, কিন্তু ইংরেজি আমরা পারি না। তার মানে ইংরেজি আমাদের শিখতে হবে। সো আমরা বাংলা থেকে ইংরেজি যাব। কখনো ইংরেজি শব্দ পড়ার পর বাংলা বলবো না, প্রথমে বাংলা বলে তারপরে ইংরেজি বলবো। তাহলেই আমাদের ইংরেজিটা ভালো মতো আয়ত্তস্থ হবে, তাহলেই আমরা ইংরেজি ভালো করে শিখতে পারবো। অর্থাৎ প্রথমে আমাদের কী নিয়ে আলোচনা করতে হবে? ইংরেজি নিয়ে। প্রথমে বাংলা বলতে হবে। যেমন তুমি ধরো যে কোনো একটা শব্দ হচ্ছে করা। করা একটা শব্দ। সো এটার ইংরেজিটা কি? এটার ইংরেজিটা হচ্ছে ডু। তাহলে এটার বেস ফর্ম, এই করার একটি ভার্ব, এর বেস ফর্ম হচ্ছে ডু। তারপরে হচ্ছে V2 হচ্ছে ডিড, আর V3 হচ্ছে ডান। একই রকমভাবে যদি আমরা আরেকটি
আরেকটি শব্দ লিখি যে যাওয়া, এটার ইংরেজি কি? গো। তাহলে এটার V1 হচ্ছে গো, V2 হচ্ছে ওয়েন্ট, আর V3 হচ্ছে গন। অর্থাৎ আমরা যখন ইংরেজি শব্দ এই ভোকাবুলারি পড়ব তখনই আমাদের তিনটা রূপই পড়তে হবে, সেটা একই সাথে এটার তিনটি রূপ পড়তে হবে। যেমন আমরা বলবো, যখন আমরা পড়বো তখন বলবো করা, ডু ডিড ডান, ডু ডিড ডান। একটি শব্দ বাংলা উচ্চারণ করব, তারপরে ইংরেজি তিনটি রূপ বলবো। এরকমভাবে কমপক্ষে নতুন কোনো শব্দ যদি আমরা মুখস্থ করি তাহলে অবশ্যই একটি শব্দ কমপক্ষে 30 বার, 25 থেকে 30 বার তুমি উচ্চারণ করবে এবং পড়বে, তখন ওই শব্দটা তোমার মধ্যে অনেক দিন স্টে করবে। তাহলে আমরা কিভাবে পড়ব? একটি শব্দ কমপক্ষে কতবার পড়ব? 25 থেকে 30 বার, তাহলে আমাদের মাথায় এটা সেভ থাকবে। তাহলে তোমাকে বুঝাইতে পারছি আমি যে কিভাবে ইংরেজি শব্দগুলো মুখস্থ করতে হয়। মুখস্থ করার নিয়ম হচ্ছে ওই শব্দটার প্রথমে বাংলা বলবে, এরপর তিনটি রূপ বলবে, তিনটি রূপ বলবে কতবার? 25 থেকে 30 বার। এভাবে প্রতিটি শব্দ পড়বে। তোমার কাছে যদি ভোকাবুলারি কোনো শিট থাকে তাহলে সেখান থেকে মুখস্থ করতে পারো, কোনো গ্রামার বই থাকলে সেখানেও দেখবে এরকম ভোকাবুলারি অনেক দেওয়া আছে, সেখান থেকেও তুমি পড়ে নিতে পারো। অথবা তুমি যদি না পাও সেই ক্ষেত্রে কোথাও ভোকাবুলারি এরকম শিট, গোছানো শিট পাচ্ছ না, যে এসএসসি তুমি 9-10-এ পড়ো, সেই ক্ষেত্রে তোমার জন্য কোন শব্দগুলো প্রয়োজন তুমি সেগুলো পাচ্ছ না, অথবা ইন্টারমিডিয়েটে তুমি পড়ো, সেই কোন শব্দগুলো তোমার ইন্টারমিডিয়েট লেভেলে কোন শব্দগুলো বেশি ব্যবহার করা হয়েছে সেগুলো তুমি পাচ্ছ না, তাহলে আমাদের কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাবে যে আমার, অথবা তুমি বলতে পারো যে তোমার প্রয়োজন যদি হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কাছে এই ভোকাবুলারি শিট রয়েছে, তোমরা চাইলে নিতে পারবে। আচ্ছা, আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্বটা নিয়ে এখন আলোচনা করব। আসলে এই অক্সিলারি ভার্বটা হচ্ছে কেমন? যেমন তোমাকে যদি যে কোনো একটা, তোমাকে টেন্স পড়াচ্ছে, স্যার টেন্স পড়াচ্ছে, তুমি অক্সিলারি ভার্ব সম্পর্কে কিছুই জানো না, তোমাকে টেন্স পড়াচ্ছে। হ্যাঁ, টেন্স পড়াইতে গিয়ে বলতেছে যে যেমন একটা টেন্স এরকম যদি আমি বলি যে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। দেখো এখানে যে অ্যাম শব্দটা ব্যবহার করা হচ্ছে, এই অ্যাম শব্দের অর্থ ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি, অ্যাম মানে হচ্ছে হয়, ইজ মানে হয়। এরকম যদি বলতাম যে হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, তাহলে দেখো এখানে ইজ মানে হয়, সে হয় ভাত খাচ্ছে? নো, এরকম হয় না। এটার বাংলা অনুবাদ কি? সে ভাত খাচ্ছে। তার মানে এখানে কিন্তু এই হয় অর্থ উচ্চারণ হয় নাই। তাহলে কেন এই ইজ ব্যবহার করা হয়েছে? এটাও একটা গ্রামেটিক্যাল ব্যাপার। তাহলে এই গ্রামারের কারণে এই ইজ ব্যবহার করা হয়েছে। তবে ইজটা কি সেটা জানার জন্য এই ইজ কেন এখানে ব্যবহৃত হলো, এই কারণেই বলা হলো এই ইজ, অ্যাম এগুলো হচ্ছে সব অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, যেগুলো বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। এই কারণে এদেরকে সাহায্যকারী ভার্ব বলা হয়। আমাদের এই অক্সিলারি ভার্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের আগেই জেনে নেওয়া উচিত। কারা অক্সিলারি ভার্ব? একটা গ্রামার, তুমি যে কোনো গ্রামারের একটা টপিক জানবা, তাহলে জানার আগে এই সম্পর্কে তোমার একটু জ্ঞান থাকা জরুরি, এগুলো মুখস্থ রাখতে হবে। এই কারণে আমি বললাম যে গ্রামার শিখতে হলে আগে আমাকে এগুলো সম্পর্কে জেনে নিতে হবে। তাহলে আমরা প্রথমত কি বললাম, কোন বিষয়ে গুরুত্ব দিয়েছি? সর্বপ্রথম সেটা হচ্ছে ভোকাবুলারি। দ্বিতীয়ত কোন বিষয়টা গুরুত্ব দিয়েছি? সেটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা বিস্তারিত আমরা এই অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা জ্ঞান নিয়ে নিব। তাহলে অক্সিলারি ভার্ব কত প্রকার? অক্সিলারি ভার্ব সাধারণত আমরা দেখতে পাই 4 প্রকার। কি কি? সেটা হচ্ছে টু বি অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে টু হ্যাভ অক্সিলারি ভার্ব, টু ডু অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। এই 4 ধরনের অক্সিলারি ভার্ব যদি তুমি সম্পূর্ণরূপে জানতে পারো তাহলে তোমার জন্য অবশ্যই সুবিধা হবে। আমরা ভিডিওতে অ্যাড করে দিব এই অক্সিলারি ভার্বের যে কোন অক্সিলারি ভার্বগুলো আমরা ভিডিওতে অ্যাড করে দিব, লিখে দিব ভিডিওতে। আচ্ছা,
এরপরে আমরা যে বিষয়টি আমাদের গুরুত্ব দিতে হবে সেটার নাম হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্স কথাটা যখন, সেন্টেন্স কেন আমাদের জরুরি দেখো, তুমি যে কোনো কথা বলো না কেন, যেমন তো আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে একটা সেন্টেন্স তুমি উচ্চারণ করতেছো, বাংলায় বলতেছো, তা ইংরেজিতে বললে কি হবে, সবাই জানি আমার যে আই লাভ ইউ, অর্থাৎ খেয়াল করো যে আই লাভ ইউ, এখানে একটা এই সেন্টেন্সটা যখন বললাম তখন দেখো এখানে কয়টি শব্দ এসেছে, 1 2 3, তিনটি শব্দ এসেছে। এইটা কিভাবে হলো, এটা যদি এরকম হতো আমি তোমাকে ভালোবাসি, খেয়াল করো, আই মানে আমি, ইউ মানে তোমাকে, আর লাভ মানে ভালোবাসা, তার মানে কি আমি ভালোবাসি তোমাকে। এখানে এরকম না হয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় এরকম কেন বসলো, অর্থাৎ একটা স্ট্রাকচার রয়েছে বা একটা বাক্য গঠন করতে গেলে আমাদের কোন কোন বিষয়টা লাগে, আমাদের কোন বিষয়গুলো আমাদের নজর রাখতে হয়, সেটা হচ্ছে আমরা সবসময়ের জন্য একটি সেন্টেন্স মূল যে একটি মূল সেন্টেন্স যখন গঠিত হবে তখন সেটির সাবজেক্ট রয়েছে একটি, তারপরে রয়েছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এই তিনটি বিষয়, এই মূল তিনটি বিষয় যদি আমরা ভালো করে না চিনতে পারি বা না জানি, তাহলে আমরা একটি সেন্টেন্স প্রপারলি আমরা একটি সেন্টেন্স গঠন করতে পারবো না। এই জন্য আমার বলা যে একটি সেন্টেন্স অবশ্যই তুমি যখন একটি সেন্টেন্স সম্পর্কে জ্ঞান রাখবা তখন অবশ্যই তোমাকে জানতে হবে ওই সেন্টেন্সের কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব এবং কোনটি অবজেক্ট। এই তিনটি বিষয় অবশ্যই আমাদেরকে চিনতে হবে যে কোনটি সাবজেক্ট, তারপর হচ্ছে কোনটি ভার্ব এবং কোনটি অবজেক্ট। এই তিনটি বিষয় সম্পর্কে, অর্থাৎ সেন্টেন্সটা আমরা ভালো মতো জানতে হলে অবশ্যই আমাদেরকে এই তিনটি বিষয় জানতে হবে যে একটি সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটার দ্বারা। তারপরে আমাদের এই সেন্টেন্সের মধ্যে যত বড় হবে সেই সেন্টেন্সটার বিভিন্ন আরও পার্ট অফ স্পিচ, অর্থাৎ এই বাক্যের বিভিন্ন অংশ বাড়বে, সেখানে আরও ধরনের, অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে যত শব্দ থাকে সব শব্দগুলোকে এক একটা পার্ট অফ স্পিচ বলা হয়, অর্থাৎ বাক্যের এক একটা অংশ বলা হয়, সেই অংশের এক একটা নাম আছে। তো আমরা সেগুলো পার্ট অফ স্পিচ যখন পড়বো তখন আমরা বিস্তারিত জানবো যে ওই সেন্টেন্সের মধ্যে কোনটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, এটা আমরা জানতে পারবো। তো সেন্টেন্স কেন গুরুত্বপূর্ণ, কারণ একটি সেন্টেন্সই যেমন সাবজেক্ট, যে ব্যক্তি কাজ করে সে ব্যক্তি হচ্ছে সাবজেক্ট, আর যে কাজটি করা হয় ওই কাজটাকে হচ্ছে ভার্ব, আর যে অর্থাৎ যার দ্বারা কাজটি করা, যেমন আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার, খেয়াল করি আই রাইট এ লেটার, খেয়াল করো এখানে কাজটি, এই একটি চিঠি লেখে, তুমি একটু প্রশ্ন করো তো যে এইখানে কাজ কি, লেখাটা হচ্ছে কাজ, তাহলে রাইট যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে কি ভার্ব। আচ্ছা, কে কাজটি করেছে, আমি কাজটি করেছি, তার মানে এই কে কাজটি করেছে অর্থাৎ এই কাজ করার কর্তাকে, সে হচ্ছে কি সাবজেক্ট। আর যে কাজটি করা হয়, কোন কাজটি করছে, একটা চিঠি লিখছে, সেই কাজটা হচ্ছে, যে কাজটি করা হলো সেই কাজটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ যে কাজ করে, অর্থাৎ এখানে কাজ কোনটা, কাজ বোঝাচ্ছে রাইট, লেখা হচ্ছে একটা কাজ, আর কি কাজ করা হয়েছে, একটা চিঠি লেখা হয়েছে, এই কি কাজটা করা হলো ওই কাজের নামটা হচ্ছে অবজেক্ট। তাহলে যে কর্তা যে কাজটা করবে সে হচ্ছে সাবজেক্ট, আর যেটা কাজটা করা হচ্ছে ভার্ব, আর যে কাজ করবে অর্থাৎ কাজ কোনটা, এই যে কাজ, চিঠি লেখাটা কাজ, তাহলে এই চিঠিটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এই সেন্টেন্স নিয়ে আরেকটা ভিডিও আমি তৈরি করব যে সেন্টেন্সের মধ্যে আসলে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কিভাবে আমরা এগুলোকে চিনতে পারবো, সেগুলো নিয়ে আরেকটা ভিডিও বিস্তারিত আমি আলোচনা করব সেই ভিডিওতে। তো আমার এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে পার্ট অফ স্পিচ। এরপরে যেটা আমাদেরকে জানতে হবে সেটার নাম কি, পার্ট অফ স্পিচ। আচ্ছা, পার্ট অফ স্পিচটা কি, একটু আগে আমরা বললাম যে একটা সেন্টেন্স নিয়ে আমরা কথা বললাম যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। হ্যাঁ, এই সেন্টেন্স যত বড় সেন্টেন্সই হোক না কেন, অনেক বড় একটা সেন্টেন্স লেখা হলো, যে তোমাকে সেই সেন্টেন্সের মধ্যে কতগুলো অংশ থাকে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে দেখো
আমরা যদি এরকম বলি যে উই শুড take many steps to prevent crime। কি বললাম? উই শুড টেক মেনি স্টেপ, আমাদের অনেক পদক্ষেপ নেওয়া উচিত কি প্রিভেন্ট ক্রাইম, মানে কি এই অপরাধ ঠেকানোর জন্য বা অপরাধকে দমন করার জন্য আমাদের অনেক পদক্ষেপ নেওয়া উচিত। খেয়াল করো এখানে এই যে প্রত্যেকটি শব্দ, এই প্রত্যেকটি শব্দই হচ্ছে এক একটি পার্ট অফ স্পিচ, অর্থাৎ আমাদের বাক্যে আমরা যত ধরনের কথা বলি না কেন, আমরা ইংরেজিতে যত ধরনের সেন্টেন্স ব্যবহার করি না কেন, ওই সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটা শব্দই হচ্ছে এক এক ধরনের পার্ট অফ স্পিচ। এই কারণে ওই পার্ট অফ স্পিচগুলোকেও আমাদের চিনতে হবে কোনটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, কোনটা কোন ধরনের অর্থ বহন করে, এটা আমাদের জানতে হবে। এই কারণে আমরা পার্ট অফ স্পিচ নিয়েও আলাদা, এটা সম্পর্কে জানতে হলে আরও একটা বিস্তারিত আলোচনা রয়েছে, সো সেখানেও আমরা আলাদা একটি পার্ট অফ স্পিচ নিয়ে ভিডিও তৈরি করব। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটির নাম হচ্ছে টেন্স। সেটির নাম কি? টেন্স। খেয়াল করি টেন্স কেন জানা লাগবে। হ্যাঁ, টেন্স জানতে হবে, কারণ কি তুমি মনে করো রবীন্দ্রনাথ নিয়েই একটা প্যারাগ্রাফ লিখবে, অথবা রবীন্দ্রনাথ নিয়ে তুমি কোথাও তুমি লেকচার দিবে, অথবা রবীন্দ্রনাথ কাজী নজরুল নিয়ে তুমি কোনো কথা বলবে, অথবা আগামীতে যেমন ধরো তুমি এই মুহূর্তে কি বেঁচে আছো, তুমি মারা যাবে, এটা কি ভবিষ্যৎ না? তুমি যদি কালকেও মারা যাও তাও তোমার জন্য কি এটা, অথবা আমি মারা গেলাম, আজকে বেঁচে আছি কালকে মারা যাব, এটা স্বাভাবিক। তো কালকে মারা যাব, এটা ভবিষ্যতের সম্পর্কে কোনো একটা আলোচনা করতে গেলে সেটা দেখো এক রকমের আলোচনা হচ্ছে, সেটা ভবিষ্যৎ। আগামীকাল কি হবে না হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ। আবার গতকাল আমার জীবনে কি ঘটেছিল সেটা অতীত, কিন্তু আজকে যেটা আছে এটা আবার কি, এটা হচ্ছে বর্তমান। এই তিনটা সময়, এই সময়কে ভালোভাবে বোঝানোর জন্য আমাদের গ্রামারে যে আলোচনাটা, আমাদের গ্রামাটিক্যাল যে ব্যবহারটা আসে সেটা হচ্ছে, তার নাম হচ্ছে কি টেন্স। এই টেন্স নিয়েও আমাদের আলোচনা করতে হবে এবং এই টেন্স নিয়ে জানতে হবে, কারণ তুমি যখন কোনো একটা গ্রামাটিক্যাল আইটেম যখন সলভ করতে যাবা তখন অবশ্যই তোমাকে সেখানে কিছু গল্প অতীতের থাকবে, কিছু গল্প বর্তমানের থাকবে, কিছু গল্প ভবিষ্যতের থাকবে। এই গল্পগুলো ভবিষ্যৎ কোনটা অতীত কোনটা এটা ভালো করে চেনার জন্য এই টেন্সটাকে ভালো করে জানতে হবে, এবং কোনটা চলমান এবং কোনটা মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও আমরা ভোগ করতেছি, এই বিষয়গুলো আমাদের জানতে হলে অবশ্যই টেন্স পড়তে হবে। তাই আমি বললাম যে আমাদের গ্রামার শেখার জন্য সর্বপ্রথম যে অর্থাৎ প্রাথমিক যে ধারণা নিতে হবে সেটা অবশ্যই আমাদের শুরু করতে হবে ভোকাবুলারি দিয়ে, তারপরে অক্সিলারি ভার্বটা জানবো, তারপরে সেন্টেন্স পড়বো, তারপরে পার্ট অফ স্পিচ পড়বো, তারপরে হচ্ছে আমরা টেন্স পড়বো। এই পাঁচটি যদি তুমি ধারাবাহিকভাবে পড়তে পারো অবশ্যই তুমি নেক্সট যতগুলো গ্রামার আইটেম পড়বে অবশ্যই সেগুলোতে তুমি ভালো দক্ষতা অর্জন করতে পারবে। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।